নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি রাখি আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত। আমরা প্রত্যেকটা মহিলাই চাই সুন্দরভাবে সময়ের মধ্যে আমাদের সংসারের কাজ খুব সুন্দর করে গুছিয়ে নিতে এবং সংসারে কিছুটা হলেও কিভাবে সাশ্রয় আমরা করতে পারি তার জন্য দেখো বন্ধুরা নতুন নতুন টিপস নিয়ে চলে এসেছি। প্রথম টিপসে চলে এসেছি, এখানে আছে দুটো ডিম। তো আমরা যখন বাজার থেকে ডিম কিনে আনি, ডিম কিনে আনার পর আমরা কিন্তু কখনো বুঝতে পারি না সেই ডিমটা হালকা একটু ফাটা আছে কিনা, কারণ এতটা সূক্ষ্ম ফাটা থাকে যা বোঝা যায় না। বোঝা কখন যায়? যখন সেটা জলের মধ্যে দিই, গরম জলে যখন দিয়ে থাকি আমরা এই ডিমটাকে সেদ্ধ করার জন্য, তখন ওই ডিমের ভেতর থেকে অংশ বেরিয়ে আসে, তখনই বুঝতে পারি এটা ডিমটা ফাটা ছিল। তো বন্ধুরা, সেরকম সমস্যা যদি হয় তোমরা কিভাবে বুঝতে পারবে? এরকম করার মধ্যে আমি জলের মধ্যে কিন্তু ডিম আর কিছুটা আলু কেটে বসিয়ে দিয়েছি সেদ্ধ করতে। যখনই তোমরা আলু এরকম সেদ্ধ বসিয়ে দেবে, আলুর সঙ্গে ডিম বসিয়ে দেবে, অথবা শুধু ডিম বসিয়ে দিয়েছো, তখন এরকম 1 থেকে 2 চামচ, ছোটো চামচের 1 থেকে 2 চামচ, বড় চামচ হলে 1 চামচ লবণ এইভাবে জলের মধ্যে তোমরা যদি একটু মিশিয়ে দাও, তাহলে দেখবে ডিমটা যদি হালকা চেরাও থাকে, মানে চুল পরিমাণ যে একটা ফাটা থাকে না, সেই ফাটাটা থাকলেও ডিমটা কিন্তু নষ্ট হবে না। মানে যখন সেদ্ধ হচ্ছে তখন বাইরে বেরিয়ে আসবে না ডিমের অংশ। যখন ডিমের কিছু অংশ বেরিয়ে যায় তখন কিন্তু সেই ডিমটা কারোরই খেতে ইচ্ছা করে না। আর এই যে কড়ার মধ্যে আমি আলু আর ডিম সেদ্ধ করছি, দেখবে এই সেদ্ধ করার কারণে না কড়ার মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। তার জন্য তোমরা এরকম লেবুর একটা খোসা অথবা লেবুর কিছুটা টুকরো এরকম সেদ্ধ ডিম আলুর মধ্যে দিয়ে দিলে দেখবে কড়ার মধ্যেও কিন্তু কোনো কালো দাগ আসবে না। খুব সুন্দরভাবে ডিমটা তোমরা সিদ্ধ করে নিতে পারবে। তো বন্ধুরা, আমি এখন কিন্তু সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর ডিমটা যখন ফুটে উঠেছে, জলটা ফুটে উঠলে দেখতেই পারছো ডিমটা কিন্তু আমার একেবারেই আস্ত আছে। এইভাবে যদি হালকা একটু ফাটা আমার ডিমটা যদিও ছিল, কিন্তু কোনো প্রবলেম হলো না। তোমাদের ডিম যখনই বাজার থেকে আনবে একটু লবণ দিয়ে বসাবে, তাহলে কোনো সমস্যা হবে না। আশা করছি টিপসটা অনেকটা ভালো লেগেছে। চলে এলাম আরও একটা টিপস নিয়ে। বন্ধুরা, এখানে প্লাস্টিকের একটা অংশ তোমরা দেখতে পাচ্ছ। এবার এই যে প্লাস্টিকের যে বোতলগুলো, এই বোতলগুলোর আমি কি করব, এই যে বোতলের উপরের কিছুটা অংশ আমি কেটে তো বাদ দিয়েই দিয়েছি, আরও কিছুটা অংশ আমি বাদ দিয়ে দিচ্ছি। বাদ দিয়ে এই যে নিচের যে অংশটা, মানে এই যে গোল মতো একটা বাটি মতো যে জায়গাটা, এটারই আমার কাজ করতে হবে। কি কাজ করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমত, এই যে প্লাস্টিকের বোতলগুলো আমরা তো কেউ গুছিয়ে রাখি না, কিন্তু একটু গুছিয়ে রাখলে দেখবে অনেকটা কাজ করতে পারো। সংসারে এমন কিছু কাজ আছে যেখানে এই বোতলের অনেক ভূমিকা। তো কি করছি, আমি একটা লোহার শিক গরম করে নিয়েছি। গরম করে এইভাবে বোতলের নিচে যে বাটির মতো অংশটার নিচে ছোট ছোট ছিদ্র করে দিচ্ছি। তো বন্ধুরা, এরকম তোমরা যদি কোনো এরকম তার নাও থাকে, মানে এই যে সরু যে তারটা এরকম নাও থাকে, তোমরা কাঁটা চামচ গরম করে এইভাবে একটু ঢুকিয়ে দিলেই দেখবে ছিদ্র হয়ে যাচ্ছে। তো এই যে বোতলের নিচের অংশে আমি ছিদ্রগুলো করে দিলাম, আর কেন করছি আর কী কাজে লাগবে সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, আমরা যখন সকাল দুপুর রাত যখনই আমরা খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়ার পর বেসিনের মধ্যে আমাদের কিন্তু প্রচুর পরিমাণে বাসনপত্র হয়ে যায়। এবার যেহেতু এঁটো থালা বাসন থাকে, এবার এই যে বাসনপত্রের মধ্যে অনেক এঁটো কাটা থাকে, ভাত থাকে, চায়ের কুচি থাকে। তো সেই সমস্ত না যখনই আমরা সিঙ্কের মধ্যে এনে ধুই, তখন আমাদের ওই সিঙ্কের যে ড্রেনটা, মানে এই যে পাইপ লাইনে গিয়ে আটকে যায়। তখন পাইপ লাইনে জল পাস হতে চায় না, দুর্গন্ধ বেরোয়, সেই ভাত নোংরা পচা ওইগুলো পচে গিয়ে। তো এই জন্য তোমরা একটা কাজ করে নিতে পারো, যখনই বাসনপত্র মাজবে, এঁটো থালা বাসন, এইভাবে সেই এঁটো থালা বাসন থেকে যতটুকু এঁটো কাটা যাই থাকুক, এই যে আমি যে পাত্রটা বানিয়েছি, বোতলের নিচের অংশটা ছিদ্র করে দেওয়ার কারণে জলটা কিন্তু পাস হয়ে যাচ্ছে। এবার এঁটো কাটা যতটুকুই থাকুক, এরকম একটা পাত্র তোমরা পাশে রেখে দেবে। রেখে তোমরা দেখতেই পাচ্ছ এঁটো কাটা যতটুকুই হয়েছিল আমার এই ছোট ছোট বাটি গামলার মধ্যে, আমি এইভাবে এই পাত্রটার মধ্যে দিয়ে নিলাম। এবার এই পাত্রটার মধ্যে জল কিন্তু আস্তে আস্তে পাস হয়ে যাবে, কারণ ছিদ্র করা আছে। তো দেখতেই পাচ্ছ এখানে যতটা চায়ের পাত্রে যা কিছুই ছিল না কেন, আমি এখানে কিন্তু বসিয়ে দিয়েছি। এই পাত্রের মধ্যে যখনই এঁটোটা ঢুকিয়ে দিলে জলটা একটু পাস হতে সমস্যা হচ্ছে, কারণ ছোট ছোট কর্নার ছিদ্রের মধ্যে আটকে গেছে, কিন্তু সেটা আটকাবে না। তোমরা এইভাবে হালকা পাতলা আমাদের যা এঁটো কাটা থাকে এই সিঙ্কের মধ্যে না দিয়ে আমরা এরকম একটা পাত্রের মধ্যে পাশে রেখে দিতে পারি। এইবার লাস্টে এটাকে আমরা ডাস্টবিনে ফেলে দেবো, দিয়ে এই পাত্রটাকে ধুয়ে আবার সাইডে এক জায়গায় রেখে দেবো। আবারও যখন বাসনপত্র মাজবো, তখন আবারও থালা বাটি চায়ের পাত্র যেখানে যতটুকুই ছোট ছোট কণা থাকে সেইগুলো সব একটা জায়গায় করে রাখলে দেখবে আমাদের ড্রেনটা পরিষ্কার থাকবে, কোনো সমস্যা হবে না, ওখানে নোংরা আটকাবে না, জল পাস হতে কোনো সমস্যাও হবে না, আর কোনো দুর্গন্ধ হবে না। আশা করছি বন্ধুরা
এইভাবে তোমরা যদি তোমাদের কাজগুলো করে নাও তাহলে তোমাদের সিঙ্কটাও পরিষ্কার থাকবে, আর এই যে যে পাইপলাইনটা সেই পাইপলাইনটার কোনো সমস্যা হবে না। যখন ভাত তরি তরকারি কোনো কুচি এর মধ্যে পৌঁছে যায়, মানে এই যে পাইপলাইনে যায়, তখন কিন্তু ওখানে গিয়ে আটকে যায়, সেটা পাস হতে পারে না। আটকে দীর্ঘদিন আটকাতে আটকাতে ওখানে পচতে শুরু করে, তখন এর মধ্যে প্রচুর পরিমাণে জীবাণু হয়, গন্ধ হয়, সেই গন্ধটা আমরা বাইরে থেকে পাওয়া শুরু করি। আর যখনই বাসনপত্র মাজবে, মাজার পর এইভাবে অল্প একটু ভিম লিকুইড নিয়ে কিংবা সাবান নিয়ে এইভাবে বেসিনটা হালকা হাতে একবার ঘষে নেবে, তাহলে দেখবে খুব বেশি নোংরা হবে না। প্রত্যেক দিন যখনই বাসনপত্র মাজছো, দিনে অন্তত একবার করে হলেও এইভাবে যদি একটু পরিষ্কার করে নিতে পারো সিঙ্কটা, তাহলে কিন্তু তোমাদের এই যে কিচেন সিঙ্কটা প্রচুর পরিমাণে নোংরা হলে তুলতে গেলে কিন্তু অনেকটা কষ্ট হয়, সেই কষ্টও করতে হবে না। তো এইভাবে একবার করে ঘষে মেজে নিলেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আর এইবার এই যে এঁটো কাঁটাটা একটা ফেলে দিয়ে ডাস্টবিনে ফেলে দিয়ে আমি কিন্তু এটা ধুয়ে নেব। আশা করছি এই টিপসটাও অনেকটা ভালো লেগেছে। চলে এলাম আরও একটা টিপস নিয়ে। বন্ধুরা, আমরা বাড়িতে যখন অনেক মেম্বার থাকে অথবা সিঙ্গেলও যারা থাকে, মানে এক দুজনও থাকছে যারা, তারাও আমাদের কাজের সুবিধার্থে অনেক অনেক করে চাল আমরা এনে রাখি। এবার সেই চালগুলো বেশি করে যখন আমরা আনার পর যখন যে পাত্রের মধ্যে রাখি, দেখবে বেশি চাল যখনই হয়, মানে দেখা গেল 1 মাস ধরে খাচ্ছি, 2 মাস ধরে খাচ্ছি, সেই চালের মধ্যে না পোকা হয়ে যায়, তখন অনেকটাই সমস্যা হয়। সেই পোকা চাল খেতে কিন্তু কারোরই ভালো লাগে না। তো ভাত না খেলে আমরা যেমন বাঁচি না, তেমনি এই চালটাকে আমরা বেশি করে আনার তো চেষ্টা করবই, তার জন্য বেশি করে আনলেই পোকা লেগে যায়। এবার সেই যে সমস্যা থেকে বাঁচার জন্য অনেকে অনেক টাইপের জিনিস করে, কেউ লঙ্কা রাখছে, কেউ নিম পাতা রাখছে। তো বন্ধুরা, আজ কিন্তু একেবারে অন্যরকম একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব, মানে চালের মধ্যে কি রাখতে হবে যার ফলে পোকা লাগবে না। আমরা সাধারণত কি করি, চাল মাপার জন্য এরকম একটা স্টিলের বাটি, আমরা চালের যে পাত্র, ড্রাম হোক, কোনো পাত্রে চাল রাখছি, রেখে দিই স্টিলের বাটি, এটা মেপে আমরা চাল নিই। কিন্তু বন্ধুরা, এইভাবে যদি বাটি মেপে আমরা চাল না নিয়ে আরও একটা কাজ করতে পারি, যার ফলে কিন্তু পোকা একেবারে লাগবে না। তো নারকেলের এরকম মালা আমাদের কিন্তু প্রত্যেকের বাড়িতেই থাকে, যখনই নারকেল খাই এরকম একটু মালা থেকেই যায়, সেটা আমরা ফেলে দিই। ফেলে না দিয়ে একটু গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে কেটে নিয়ে তোমরা যদি এরকম চালের ড্রামের মধ্যে রাখতে পারো এই যে নারকেলের মালাটা, তাহলে দেখবে কখনোই কিন্তু এই চালের ড্রামে পোকা লাগবে না চালের মধ্যে। তার কারণ কি, নারকেলের এই যে মালাটার একটা না স্মেল আছে, সেই স্মেলটা পোকা একদম সহ্য করতে পারে না। তো যেহেতু আমাদের চাল মেপে নেওয়ার জন্য একটা পাত্র রাখার প্রয়োজন, সেহেতু আমরা যদি এরকম একটা মালাও রেখে দিই, তাহলেও কিন্তু আমাদের কোনো ক্ষতি হবে না, বরঞ্চ লাভ হবে। কারণ এই মালার গন্ধে পোকামাকড় কিন্তু চালের মধ্যে একেবারেই আসবে না। এবার যারা অনেকটা করে চাল আনছো, মানে একটা বড় ড্রামের 1 কুইন্টাল করেও চাল কিন্তু অনেকে এনে রাখে, তাদের ক্ষেত্রে কি করতে হবে, এরকম মালা তো চালের মধ্যে রাখা সম্ভব নয়, আর কতগুলো মালাও বা পাবে চালের মধ্যে রাখার জন্য। সেক্ষেত্রে তোমরা কি করতে পারো, এরকম বেশ কিছুটা মালা জোগাড় করার পর এভাবে ভেঙে নেবে। ভেঙে এই যে কিছুটা টুকরো, এই টুকরোগুলো কি করবে, তোমরা যে পাত্রের মধ্যেই চাল রাখছো, বড় বড় গামলা করে হোক, যে কোনো পাত্রে চালটা তোর মধ্যে রাখছো, এরকম 1-2 গামলা চাল রাখলে তারপর কিছুটা মালার টুকরো, এইভাবে নারকেলের মালার টুকরো দিয়ে দেবে। আবার একটা লেয়ার চাল দিচ্ছ, আবার একটা লেয়ার নারকেলের মালার টুকরো দিচ্ছ, 1-2 করে, এইভাবে লেয়ার বাই লেয়ার তোমরা সাজিয়ে যদি রাখতে পারো বড় একটা ড্রামের মধ্যে, তাহলেও কিন্তু সেই চাল দীর্ঘদিন তোমরা রেখে খেতে পারবে, কখনোই কিন্তু পোকামাকড় কিছুই লাগবে না। তো এইভাবে একের পর এক চাল রাখছো, আবারও রাখছো নারকেলের এই মালার টুকরোগুলো, এইভাবে যদি রেখে দিতে পারো, তাহলে আশা করছি বন্ধুরা তোমরা যতদিন পারো চাল রেখে খাও, কিন্তু তার মধ্যে কোনো পোকা লাগবে না। আর কি বলছি, মালা রেখে দেবে এর মধ্যে একটা, ওই যে চালটা মেপে নিতে হয়, সেই মাপার জন্য কিন্তু একটা মালা রেখে দিলে আর কোনো সমস্যা তোমাদের পড়তে হবে না। আশা করছি টিপসটাও অনেকটা ভালো লেগেছে। চলে এলাম আরও একটা টিপস নিয়ে। বন্ধুরা, আমরা বাড়িতে যদি কারেন্ট অফ হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের মোমবাতির প্রয়োজন হয়। মোমবাতি আমরা জ্বালাই, অনেক সময় পড়াশুনো করছে, ঘরে লাইট থাকছে না, তখন মোমবাতি জ্বালাতে হয়। এবার আমরা যখন মেঝেতে এইভাবে মোমবাতিটা গলে গলে পড়ে, কিংবা মোমবাতিটা লাগানোর জন্য তো মোম দিতে হয়, তখন মেঝে হোক আর যে কোনো জায়গায়, ঘরের মধ্যে যে কোনো জায়গায় আমরা যখন এরকম মোমবাতি রাখি, দেখবে সেই মোমবাতিটা গলে গলে পড়ে, সেই জায়গাটা প্রচুর নোংরা হয়ে যায়। আর সেই মোম একদম অনেকটা কষ্ট করে খুঁচে খুঁচে আমাদের তুলতে হয়, সেই জায়গাটা পরিষ্কার করতে হয়। তো বন্ধুরা, এরকম কোনো সমস্যার মধ্যে যদি না পড়তে হয় আমাদের, মানে আমরা কি করব তাহলে, আমরা যদি এরকম আর মোমবাতিটাকে যদি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে হয়, তখনও কিন্তু সমস্যা হয়, সেই খুঁচে নিয়ে যেতে হয়। তার জন্য আমরা যদি এরকম একটা স্টিলের বাটির মধ্যে করে রাখতে পারি, তাহলে কিন্তু
খুব একটা উপকার আমাদের হবে না, কারণ এই বাটির মধ্যে আমাদের কিন্তু তরি তরকারি খেতে হয়, যে কোনো কাজকর্ম বাটির মধ্যেই হয়। তো এরকম স্টিলের বাটির মধ্যে মোম যদি পড়ে তখনও সমস্যা। এই বাটিতে আমরা খাওয়া দাওয়া করি যখন, মানে তরি তরকারি রাখছি, তখনও প্রবলেম। দেখো এখানে একটা মোমের টুকরো পড়ে গেছে, এটাও কিন্তু আমার হাত দিয়ে খুঁচে তুলতে হবে। তো স্টিলের পাত্র এইভাবে আমরা বুক করে রাখতে পারবো না। তার জন্য কি করব, এই যে নারকেলের যে মালাগুলো আছে, যার নিচের দিকটা একটু সোজা আছে এরকম দেখে বেশ সেট হয়ে থাকবে নারকেলের মালা, তার মধ্যে কিন্তু আমরা মোমবাতিগুলো এইভাবে সেট করে দিতে পারি। তো বন্ধুরা, আমি যেভাবে কাজটা করছি তোমাদেরও কিন্তু ঠিক সেইভাবেই কাজটা করতে হবে। এইভাবে একটা মালার মধ্যে তোমরা যদি মোমবাতিটা সেট করে রাখতে পারো, তাহলে তোমাদের প্রয়োজন মতো এক জায়গা থেকে অন্য জায়গায় কিন্তু খুব সহজে মোমবাতিটা নিয়ে যেতে পারবে। তো বন্ধুরা দেখো এখানে সেট করে দিয়েছি। এইবার এই যে নারকেলের মালাটা ধরে তোমাদের যেখানে রান্নাঘরে প্রয়োজন, ঘরে প্রয়োজন, যেখানে ইচ্ছা তোমরা নিয়ে যেতে পারো। এবার যদি মনে করছো এটা দেখতে বড্ড খারাপ লাগছে, এটা মালার মধ্যে, নারকেলের মালার মধ্যে মোমবাতিটা আছে, এরকম মালার মধ্যে তোমরা রাখতে চাচ্ছ না, সেক্ষেত্রে তোমরা একটা কাজ করতেই পারো। সেটা হলো যে মালার ছোট ছোট টুকরোগুলো আছে, এরকম একটা সোজা টুকরো তোমরা বেছে নেবে, মানে যেটা সোজা হয়ে আছে, সেই টুকরোর মধ্যেও তোমরা যদি এরকম মোমবাতি জ্বালিয়ে সেট করে রাখতে পারো, তাহলে তোমাদের প্রয়োজন মতো এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট করতে পারবে মোমবাতিটা। দেখো বন্ধুরা, এখানে আমি কাজটা কিভাবে করলাম, এইভাবে মোমবাতিটা সেট করে দিলাম, দিয়ে এই যে এটাকে আমার যেখানেই প্রয়োজন সেখানে আমরা নিয়ে যেতে পারবো। এরকম মালার প্রয়োজন হবে না, এই যে ছোট একটা টুকরো থাকলে সেটা দেখতে একটু ভালো লাগবে। তো আমাদের প্রয়োজন মতন আমরা এখানে ওখানে ঘোরাতে কিন্তু খুব সহজেই পারবো। তো এইভাবে তোমরা যদি কাজটা করতে পারো, তো বন্ধুরা এটা আমি দেখিয়ে দিচ্ছি, এটা যদি নিচের দিকটা সোজা না হয় সেক্ষেত্রে একটু প্রবলেম হবে। তো আমি মোমবাতিটা সেট করে দিলাম বেশ ভালো করে, এবার কিন্তু আর কোনো প্রবলেম হবে। আর একটা জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে, মোমবাতিটা শেষ হওয়ার আগেই মোমবাতিটাকে নিভিয়ে দিতে হবে, কারণ মালা যেহেতু কাঠের, ধরে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু থেকে যায়। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসগুলো তোমাদের অনেকটা ভালো লেগেছে, অনেকটা কাজে আসবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই, টাটা।